প্রতি বছর শীতের এই সময়টা আমাদের জন্য অনেক উপভোগ্য হয়ে আসলেও এবার বাস্তবতা কিন্তু ভিন্ন। বৈশ্বিক যে সংকটময় সময় আমরা পার করছি, সেই সময়টাতে আরেকটু বাড়তি সচেতন যদি আমরা না থাকি, তবে আসন্ন শীত বা যে শীতের সময়টা আমরা এখন পার করছি বা আসতে শুরু করেছি, তাতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। স্বাভাবিকভাবে আপনারা যারা সচেতন তারা খেয়াল রাখছেন। প্রতিদিনই কিন্তু আমরা যে তথ্য আপনাদের জানাচ্ছি বা আমরা যে তথ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেই তথ্য বলে দিচ্ছে সংক্রমণের মাত্রা বাড়ছে প্রাণহানিও। তাই আপনাদের বাড়তি সচেতনতাই পারে সংকটের এই সময়টা আপনাদের নিরাপদ রাখতে। এরপরেও যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে থাকে, তাই জন্যই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথাগুলো, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইও আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মরার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডাক্তার আবু সাইদ শিমুলও আছেন আমাদের সাথে, শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, সেই সাথে বাড়ছে সংক্রমণে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে কোভিড-19-এ এই পর্যন্ত প্রাণহানি ৬,৩৮৮ জনের। ২৪ ঘন্টায় ১৩,৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪,৪৭,৩৪১ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৭৬ জন। সব মিলিয়ে মোট সুস্থ এখন ৩,৬২,৪২৮ জন। প্রতিদিনের মতো প্রত্যেকের প্রতি একটাই আহ্বান, দয়া করে সচেতন হবেন, নিজের হাত দুটোকে জীবাণুমুক্ত রাখবার চেষ্টা করবেন, দৈনিক ব্যবহারে মাস্কটিকে অপরিহার্য হিসেবে নিজের অভ্যাসটা ঠিক সেভাবে পরিবর্তন করবেন। একই সাথে পারস্পরিক আলাপচারিতা, কুশল বিনিময়, স্বাভাবিকতার মাঝে কোনোভাবেই যাতে মুখ থেকে মাস্ক নেমে না যায়। একজন দর্শক আমাদের অলরেডি ফোন দিয়েছেন। দর্শকদের প্রতি আমাদের অনুরোধ, যারাই ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার মেয়ের প্রবলেম। আমার মেয়ের নাম সৃষ্টি, আমি ঢাকা থেকে বলছি। জি। ওর পায়ের শীত এবং গরমের দুই সময়ে ওর পায়ের গোড়ালি না, পায়ের তালু ফেটে যায় এবং খুব বেশি ফাটে পায়ের তালু এবং পায়ের আঙ্গুলগুলি ফেটে যায়। আর দুই হাতে ওর ঘামাচির মতো এরকম ছোট ছোট বিচির মতো উঠে এবং সেটার মধ্যে একটু পানি থাকে, মাঝে মাঝে চুলকায়। এটা বুঝতে পারছি। ওর বয়স কত? ওর বয়স 20 বছর। জি। আচ্ছা, আপনাদের পরিবারে এরকম কি আর কারো পা ফাটার সমস্যা আছে? না না, পা কারো ফাটে না। সাধারণত ফাটলে গোড়ালি ফাটে, কিন্তু ওর গোড়ালি ফাটে না, ওর পায়ের তালু এবং আঙ্গুলগুলি সব পায়ের। এবং এটা শুধু শীতে না, গরমেও ওর থাকে। গরমেও থাকে। ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আমাদের সাথে 3 জন অভিজ্ঞ ডাক্তার আছেন। আমি আসলে বুঝছি না কার কাছে এই প্রশ্নের যথার্থ উত্তর মিলবে। প্রথমে আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। জি, ধন্যবাদ জানাচ্ছি। যিনি দর্শক আসলে প্রশ্ন করেছেন তার আমাদের সাথে যোগাযোগ করবার জন্য ধন্যবাদ জানাই। আসলে কি বিভিন্ন সময় আমরা দেখি শীতকালে হয়, কারো কারো আছে যে এই অ্যালার্জি জনিত সমস্যা গরমকালেও হয়ে থাকে। তবে আপনাকে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন, এটা বড় কোনো সমস্যা নয়। আমরা সাধারণত বলি যে একটু ভেসলিন ব্যবহার করবার জন্য, যাতে পায়ের যে কারো কারো ত্বক থাকে একটু রুক্ষ, যাতে সেই ভেসলিন দিলে কিন্তু কিছুটা উপকার পাওয়া যায়। সঙ্গে কারো কারো অ্যালার্জি জনিত সমস্যা থাকলে মন্টিয়ার 10 মিলিগ্রাম এটি প্রতি রাতে একটু করে আগামী 1 মাস থেকে 3 মাস খাবেন। এবং যদি চুলকানি থাকে অথবা অনেক সময় ফেনাডিন 120 মিলিগ্রাম খেলেও কিছু উপকার পাওয়া যায়। তবে মূল বিষয় একটু আপনার ভেসলিন ব্যবহার করলে কিন্তু উপকার পাওয়া যায় এবং আবার ঠিক হয়ে যায়। এটি কিন্তু বড় কোনো সমস্যা না। তবে কোনো খাদ্যের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটিও খেয়াল করবেন। তবে যেহেতু পারিপার্শ্বিক সমস্যাটি যুক্ত আছে, যেমন আমরা বলছিলাম শীতে বাড়তে পারে, ত্বকের শুষ্কতা বেড়ে যায়, আবার গরমেও কিন্তু অ্যালার্জি হতে পারে। যে কোনো কারণেই হোক, আমার মনে করি যে এটি বড় কোনো সমস্যা নয়, এটি আসলে ভালো হয়ে যায়। তবে আপনি একটু খেয়াল করবেন যে কিসে বাড়ে বা কিসে কমে। তবে আপাতত আমরা বলি যে ময়েশ্চারাইজিং যে আমাদের যে লোশন গুলো আছে বা ভেসলিন এই ধরনের যে আমরা ব্যবহার করে থাকি, এগুলো ব্যবহার করলে উপকার পাবেন। সঙ্গে যে 2টি ওষুধের নাম বললাম, সেই 2টো ওষুধ ব্যবহার করলেও আপনি উপকার পাবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি চাইলে সংযোজন দিতে পারেন। জি, আসলে অধ্যাপক মোস্তফা জামান খুবই সুন্দরভাবে বলেছেন। আসলে বিভ্রান্তিটা বা একটু যেটা হেসিটেশন সেটা হচ্ছে যে বাচ্চা বলেছেন। আসলে সবার কাছে, মা বাবার কাছে সবাই তো বাচ্চা। 40 বছরের একটা ছেলে, সেও বাচ্চা। আসলে এটা 20 বছর যেহেতু অ্যাডাল্ট যারা মেডিসিন দেখেন তারাই দেখবেন। তবে আমি একটু সংযোজন করতে চাই। যারা ড্রাই এই ধরনের স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ভেসলিন খুবই ভালো কাজ করে। তারপরেও যদি দেখেন যে আপনি যদি এটা কাজ না করে, ইউরিয়া একটা আসলে ক্রিম রয়েছে, এটা কিন্তু খুব
যাদের অনেক বেশি ড্রাই তাদের জন্য খুব ভালো কাজ করে। ইউরিয়া এই ক্রিমটা যদি একটু পায়ে লাগিয়ে দেন আপনি 2-3 মাসের জন্য খুব ভালো কাজ করবে। আর হাতের বিচিতে দেখা যায় যে শীতের সময় অনেকের ফেটে যায়, আমার নিজেরও আসলে ছিল এক সময়, এগুলি কিন্তু খুব স্টেরয়েড ক্রিম দিলে খুব ভালো কাজ করে। আপনি যে ডার্মাসল ক্রিমটা একটু যদি 5-10 দিনের জন্য একটু দেন, এই সময়টাই কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যায় যখন থেকে শীত আসতে শুরু করে। এটা দিনে 2 বার 5 থেকে 10 দিন দিলে দেখা যায় যে ভালো হয়। আর যে উপদেশ এবং ওষুধগুলো অধ্যাপক মোস্তফা জামান দিতেন সেগুলি কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে। সেগুলো গ্রহণ করলেই কিন্তু এটা থেকে আপনি প্রতিরোধ করা সম্ভব, না হলে কিন্তু বারবার হতে থাকবে আসলে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার ছেলের নাম মাহি, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আপনার কি নাম? আমার নাম সারোয়ার। সারোয়ার ভাই, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে, এবার প্রশ্ন করুন। আমার ছেলে 2019 সালে, তার বয়স 7 বছর, তার গলার ভিতরে টনসিল হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তার কোনো ব্যথা ট্যাথা ঘটছিল না, কিন্তু হাঁকলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোলা, হ্যাঁ, এর মতন গোলালো বিচির মতন। তাহলে আমরা একজন নাক কান গলার কাছে ডাক্তারের কাছে গেলাম, তো উনি বললো যে অনেকগুলো টেস্ট দিল, টাইটাস একটা টেস্ট দিল, গলায় একটা এক্সরে দিল। এগুলো দেওয়ার পরে আমরা এই টেস্টগুলো করলাম, করার পরে তার এএসও টাইটাস যে টেস্টটা, এটা 1075 আসলো, তার রক্তের ব্লাডটা। তখন উনি বললো যে অপারেশন করতে হবে। তা আমি একজন ঢাকা মেডিকেলে একজন অধ্যাপকের কাছে গেছিলাম। জি, আচ্ছা, এই মুহূর্তে সমস্যাটাকে একটু বলেন। 2019 সালের কথাটা শুনলাম, এখন কি সমস্যা সেটা একটু যদি বলেন। সমস্যাটা তার এএসও টাইটাসটা, আমি একজন ঢাকা অধ্যাপকের কাছে গিয়েছিলাম, মুসলিম উদ্দিন সাহেবের কাছে। উনি তার এটা দেখে বলছেন না, অপারেশন করতে হবে না, পেনভিক 4 এবং নোমোনা 5FT, একটা নাকের স্প্রে দিয়েছিল, মোয়েস্টন ন্যাশনাল ড্রপ দিয়েছিল। তারপরে বলছিল যে 6 মাস পরে আপনার আবার এএসও টাইটাসটা পরীক্ষা করে নিয়ে আসবেন। আমি 6 মাস পরে এএসও টাইটাসটা পরীক্ষা করছি, তার 800 আসছে 1075 থেকে। এরপরে বলছে আরেকবার নিয়ে আসবেন 1 বছর পরে, 1 বছর পরে 800 না 6 মাস পরে আবার নিয়ে আসবেন, কিন্তু তার 800 আছে, আর কমে নাই, কিন্তু তার কোনো ব্যথা ট্যাথা নাই, কিন্তু হা করলে দুইটা বিচের মতো দেখা যাচ্ছে, এখনো আছে। এখন কি করণীয়? জি, আপনাকে ধন্যবাদ। জি, এটা খুব সুন্দর প্রশ্ন। আছে আমাদের এক স্যার যেটা করতেন, উনি 2-3 মাস পর পর টাইটার করে ওনার চেম্বারের গ্লাসের নিচে রেখে দিতেন। কোন রোগী যদি এসে বলতো যে আমার 700, উনি তখন দেখাতেন, এই দেখেন আমার 800, আমি তো ভালো আছি। হ্যাঁ, আপনার প্রতি প্রথম যেটা উপদেশ, আর এসও টাইটার করবেন না দয়া করে। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে অনেক কারণে আসলে বাড়ে, শুধু টনসিলের কারণে যে বাড়ে তা কিন্তু না, বিভিন্ন কারণে বাড়ে এবং একবার বাড়লে অনেক দিন ধরে থাকে। এরকম কিন্তু আমাদের একদিন কিন্তু আমাদের অধ্যাপক মোস্তফা জামানও বলেছিলেন এই অনুষ্ঠানে যে এই ধরনের কিন্তু সমস্যা আমরা প্রায় দেখি। কিন্তু এটা নিয়ে আসলে বিভ্রান্তি হবেন না, অনেকের ক্ষেত্রে অনেক বেড়ে থাকে। এটা আমরা দেখা যায় যে যাদের বাত জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে করে, কিন্তু শুধু এটা দিয়ে তো আসলে এটা বোঝা যাবে না, আরো অনেক সিমটম আছে, অনেক পরীক্ষা আছে, এটা ক্রাইটেরিয়া আছে, স্কেল দিয়ে আমরা স্কোরিং সিস্টেম করে বুঝি। সুতরাং এই নিয়ে আপনার আসলে কোনো বিভ্রান্ত আমরা যেটা বলে থাকি যে 12 মাসে যদি 4 বারের বেশি টনসিলের অ্যাটাক হয়ে থাকে এবং এমন সমস্যা যে তার প্রাত্যহিক জীবনযাপনে সমস্যা হচ্ছে, তার একেবারে অনেক বেশি সমস্যা, সেজন্য পড়ালেখায় সমস্যা হচ্ছে, তার বেড়ে ওঠায় সমস্যা হচ্ছে, শুধুমাত্র তখনই অপারেশন করতে হবে। অর্থাৎ 12 মাসে 4 বার বা তার বেশি হলে এবং এমন সমস্যা যে তার কোনো কিছুই খেতে পারছে না, বেড়ে ওঠায় সমস্যা, তখন অর্থাৎ এএসও টাইটারটা কিন্তু টনসিলের অপারেশন করবেন কি করবেন না তার উপর কিন্তু নির্ভর করেন। আরেকটা কথা যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে লিম্ফয়েড অর্গান, এটা কিন্তু একটা রোগ প্রতিরোধী অর্গান, কিন্তু এইরকম সেজন্য এই ফুলাটা কিন্তু অনেক দিন অনেকের ক্ষেত্রে থেকে যায়, দেখা যায় তার কোনো ব্যথা থাকে না, তার কোনো জ্বর থাকে না, কিন্তু হা করলে দেখা যায় ফোলা। সুতরাং এটাও থেকে যেতে পারে, এটা দেখা যাচ্ছে 10-12 বছর বয়সে আবার নিজে নিজেই ছোট হয়ে যায়। সুতরাং যদি জ্বর ব্যথা না থাকে, এটা নিয়ে একদম দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি তাহমিনার কথা মনে থাকে, তিনি আমাদের ধারাবাহিকভাবে ফলো আপ জানাচ্ছেন। তার টুইন সন্তান, 23 বছর বয়স, তার 28 সপ্তাহের গর্ভবতী সময়কাল চলছে তার, এবং দুটো ফিটাসেরই আমাদের হার্ট রেট তিনি জানিয়েছেন 138 এবং 150, ওয়েট 1186 গ্রাম and 1147 গ্রাম, হিমোগ্লোবিন 9.1, সিরাম ফেরেটিন 6.16, HbA 97.9, HbA2 2.1, TSH 4.45। এখন তিনি ইনজেকশন ফেরিসেন 1 গ্রাম নিচ্ছেন এবং ট্যাবলেট বাইফল 5 মিলিগ্রাম তাকে নিতে বলা হয়েছে। থাইরিন 25 খাচ্ছেন। দুটো বাচ্চারই পজিশন
উল্টো দিকে তার সবকিছু স্বাভাবিক আছে কিনা বা কি করণীয় জানতে চেয়েছেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি দিব। তার আগে আসলে আমাদের আরেকটা পেশেন্ট ছিল, আপনার খেয়াল আছে কিনা, ট্রিপলেট প্রেগন্যান্সি, সবসময় আমাদের সাথে ফলো আপে থাকতো তারা একেবারে কোভিড এর প্রথম থেকে। এবং ওর বাচ্চাগুলোর কিন্তু প্রিম্যাচুর ডেলিভারি হয়। 28 সপ্তাহের আগে যদি কারো ডেলিভারি হয়, আমরা বলি যে একেবারে অপরিপক্ক অবস্থায়, তার 27 সপ্তাহে ডেলিভারি হয়। তো 3টা বাচ্চা ছিল, তার মধ্যে আবার একটা বেশি ছিল। আমরা 3টা বাচ্চা ডেলিভারির পরে দেখলাম পেটে আরেকটা বাচ্চা আছে। তো 4টা বাচ্চা অ্যাকচুয়ালি ওনার ডেলিভারি হয়। তো যেহেতু বাচ্চাগুলো খুব অপরিপক্ক ছিল, 2টো বাচ্চা কিন্তু এক্সপায়ার করে এবং 2টো বেঁচে যায়, এবং 2টো বেঁচে সুস্থ হয়ে তারা কিন্তু বাড়িতে গেছে। তো এটি আসলে করোনা কালে আমরা বলবো যে আমরা যে কথাগুলো বলছিলাম তার মধ্যে একটা আমরা আসলে একটু খুশির সংবাদ, যে তারা অনেকদিন ধরে বাচ্চা পাচ্ছিলেন না, 4টা আল্লাহ দিল, তারপরে আবার 2টো অপরিপক্ক অবস্থা একেবারে সুস্থ হয়ে এখন মায়ের ব্রেস্ট ফিডিংও করতে পারে, হাসি মুখের ছবি মাঝে মাঝে দেয়। আরেকটা ছবি দিয়েছে, ছেলেটা এরকম সালাম দিচ্ছে, করোনা হেল্প ডেস্কের সকল চিকিৎসককে তার বাবা নিচে লিখেছে। তো এই স্মৃতিগুলো আসলে মাঝে মাঝে খুব ভালো লাগে আমাদের। নিঃসন্দেহে। তো ওরকমই একটা আবারও টুইন নিয়ে যারা প্রশ্ন করেছেন, ওনার ক্ষেত্রে 2টো বাচ্চা যদি উল্টো থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি চান্সটা কমেছে, কিন্তু বাচ্চাগুলো ঘুরে এখনো কিন্তু সোজা হওয়ার একটা বিষয় থেকে যায়। অতএব সেইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। উনি যা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আয়রন ক্যালসিয়াম কেন খাচ্ছেন না, এটা তো আসলে একটি বড় প্রশ্ন। কারণ টুইন মানে কি, একটা বাচ্চার জন্য একটা মা যা খায়, ডাবল বাচ্চার জন্য আরেকটু বেশি খেতে হবে। যে কোনো খাবার আমরা যদি নর্মাল খাবারের কথা বলি, আয়রনের কথা বলি, ক্যালসিয়ামের কথা বলি। তো আয়রন 2 বেলা ওনাকে নিতে হবে এবং ক্যালসিয়াম 2 বেলা নিতে হবে। এবং ওনার কিন্তু আয়রনের লেভেলটা অনেক কম। ফেরিটিন, যেটি ওনার গচ্ছিত যে আয়রনটি আছে বডিতে, সেটা খুবই কম। এক্ষেত্রে ওনার হিমোগ্লোবিন যদি বারবার ফল করে, সেক্ষেত্রে কিন্তু ওনাকে হয়তো আয়রন ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এখানে আমরা যে কথাগুলো বলি যে টুইন অনেক সময় কিন্তু একটু ঝামেলা থাকে, অনেক সময় আর্লি পানি ভেঙে যায়, অনেক সময় আর্লি যেটা হয় সেটা হচ্ছে যে তাদের ব্যথা উঠে যায় বা অপরিপক্ক ডেলিভারি হয়। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য উনি যতটা পারবেন সুষম খাদ্য নেওয়া, কনস্টিপেশন প্রিভেন্ট করা, কোনো ধরনের ইউরিন ইনফেকশন প্রিভেন্ট করা, এবং যেটি হলো সেটি হচ্ছে পর্যাপ্ত রেস্ট নেওয়া, কোনো ভারী কাজ না করা। আর এই যে হঠাৎ করে অপরিপক্ক ডেলিভারি হয়, এই বাচ্চাগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখেন এই যে আবু সাইদ শিমুল আছেন, ওনার মতো অনেকে। ওনার যিনি বস, সে ছিল আমাদের একলাস স্যার, উনি কিন্তু এই বাচ্চাটার জন্য প্রচুর কাজ করেছে, এবং তারপরে যখন এই বাচ্চাগুলো সার্ভাইভ করে বাড়ি যায়, আসলে প্যারেন্টসদের মধ্যে অনেক আছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে আপনারা যাকে স্মরণ করলেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। নিশ্চয়ই তার হাত দিয়ে এরকম অসংখ্য সন্তানের আজ সুস্থ জীবনযাপন করছে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার রহমতুল্লাহ, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাগিনা 3 বছর বয়স। আচ্ছা, কি সমস্যা? ওনার হঠাৎ করে গত 4 দিন আগে ওই বিকাল 4টা থেকে হাসি শুরু হলো। আচ্ছা, হাসিটা এত পরিমাণ শুরু হলো, প্রত্যেকটা সেকেন্ডে মানে 4-5টা করে হাসি দিচ্ছে এরকম আর কি। জি, 2 ঘন্টা ধরে একভাবে হাসি হয়েই যাচ্ছে। আচ্ছা, আপনাদের পরিবারে কারো অ্যালার্জির সমস্যা আছে? অ্যালার্জির সমস্যা তো এর আগে কখনো ছিল না। না, পরিবারে কারো আছে কিনা? না, পরিবারে তো কখনো কারো অ্যালার্জি নাই। আচ্ছা, কারো অ্যালার্জি নেই। ওর বয়স কত বললেন? কত বছর? 1 বছর। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রত্যেকটা সেকেন্ডে বুঝতে পেরেছি ডাক্তার আবু সাইদ। জি, আসলে বুঝতে পেরেছি। এটা কিন্তু অ্যালার্জি থেকে হয়। আবার আরেকটু যাদের বেশি হয়ে যায় অ্যালার্জিক রাইনাইটিস, তাদের কিন্তু এই ধরনের হয় যে নাকের আগাগুলি চুলকায়, দেখা যায় জ্বর থাকে না, কাশিও থাকে না, অনবরত একটা শুরু হয়ে গেলে এবং আশেপাশে যারা থাকে তারাও কিন্তু, আপনি যেভাবে বলছেন একটু উদ্বেগ নিয়ে, আমরা প্রথমে বলছি এটা উদ্বেগের কোনো কারণ নেই এবং এটা কিন্তু একেবারে আনকমন কোনো রোগ না, এটা অনেকেরই কিন্তু এটা আছে। সুতরাং কিছু নিয়ম মানতে হবে। আমরা কিন্তু নিয়মগুলো বলছি, ধুলোবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়াগুলো থেকে দূরে রাখতে হবে, স্বেচ্ছেতে বাসা যেতে না থাকে। দিনের বেলা যখন রোদ উঠবে, একটু বাসার দরজা জানলাগুলো একটু খুলে দিন। যদি দেখা যায় বিছানার চাদর এবং পর্দাগুলো অনেক দিন হয়ে গিয়েছে, মানে ঝুল জমে গিয়েছে, এগুলো একটু পরিষ্কার রাখতে হবে, ধুতে দিতে হবে। এবং কোনো খাবারে তার অ্যালার্জি আছে কিনা সেটা একটু জেনে সেই খাবারটা থেকে তাকে দূরে রাখতে হবে। একটা ফুড ডায়েরি যদি মেনটেন করেন খুব ভালো হয়। এই ক্ষেত্রে যেটা করবেন, এই বয়সে একটা বাচ্চাকে আপনি ফেক্সো 120 মিলিগ্রাম, সেটা একটা করে দিনে 2 বার দেন। আর টোফেন, এই ট্যাবলেটটা রাতে যদি একটা খাওয়াতে পারে, এটা অ্যালার্জিক রাইনাইটিসে খুব ভালো কাজ করে। এগুলো দেওয়ার পরে যদি দেখেন যে না, সমস্যাটা থেকেই যাচ্ছে, তাহলে আপনি ট্রাই স্প্রে, এটা সকালে 2 চাপ, রাতে 2 চাপ, এটা যদি একটু 2 থেকে 3 মাস দেন, দেখা যায় যে খুব ভালো কাজ করে। রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে ওষুধের চেয়ে স্প্রে খুব ভালো কাজ করে, নেজাল স্প্রে গুলি। সুতরাং এই নেজাল স্প্রে আর 2টো ওষুধ যেটা বললাম, সেটা যদি একটু আপনি গ্রহণ করেন, ইনশাআল্লাহ
পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। শাহরিয়ার মাহমুদাবাদ লিখছেন তার বয়স 31, স্ত্রীর বয়স 26, সন্তান সহ তারা 3 জনই আজকে 10 দিন যাবৎ অসুস্থ। তারা সবাই করোনা পজিটিভ, সিমটমগুলো ছিল। বর্তমানে শুধু খাবারে অরুচি, স্বাদ ও নাকে কোনো গন্ধ পাচ্ছেন না। তার বাসায় অন্যান্য নিয়ম মেনে চলছেন। যেসব ওষুধ খাচ্ছেন, মক্সোক্ল্যাভ 625 3 বেলা 3টি খাচ্ছেন, ফেক্সো ফাস্ট 120 মিলিগ্রাম রাতে 1টি করে খাচ্ছেন, মোনাস্টেন রাতে 1টি খাচ্ছেন, ফ্লুভেট স্প্রে শুধু সকালে নিচ্ছেন, নাপা র্যাপিড 3 বেলা নিচ্ছেন। বাচ্চার জন্য যেসব ওষুধ চলছে, বয়স 4 বছর, মক্সোক্ল্যাভ সিরাপ হাফ চামচ করে 7 দিন এবং প্রজমা সিরাপ হাফ চামচ করে 2 বেলা, এস সিরাপ 1 চামচ করে দিচ্ছেন। তার সবার অ্যান্টিবায়োটিক ডোজ শেষ। করণীয় কি জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান, আপনার কাছ থেকে করণীয়টি আমরা বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রশ্ন করেছেন, যেহেতু তার পুরো পরিবার আক্রান্ত হয়েছে এবং ধন্যবাদ জানাই তিনি পরীক্ষা করেছেন। পরীক্ষা করার মাধ্যমে যেটি বিষয় যে তিনি নিজেদেরকে যেমন আইসোলেট রাখতে পারছেন, পাশাপাশি তার পারিপার্শ্বিকতা যারা আছেন তারাও কিন্তু সতর্ক হতে পারছেন এবং এই সংক্রমণ থেকে তারা দূরে থাকতে পারছেন। আমরা যে কথা জুবায়ের সবসময় বলছিলেন যে ঠিক এই সময় আমরা সংক্রমণের যে দ্বিতীয় ওয়েভ দেখছি এবং তা থেকে যাতে সবাই সুরক্ষা পায়, তবে তিনি যে ওষুধগুলো গ্রহণ করছেন, আমরা বলছি যে করোনা আক্রান্ত হলে আমরা কিন্তু সত্যিকার অর্থে এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। যদিও এই ওষুধগুলো সুনির্দিষ্টভাবে করোনার জন্য কোনো স্পেসিফিক কোনো ওষুধ নয়, তবে যেহেতু দ্বিতীয় অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি কারণে সুপার ইনফেকশন যাতে না হয় এবং সেটি প্রতিরোধ করতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেগুলো তিনি খাচ্ছেন। আমি বলবো এই ওষুধগুলো তিনি যেগুলো খাচ্ছেন সেগুলো খাবেন, পাশাপাশি যে অন্যান্য যত্নগুলো যেমন ব্রিদিং এক্সারসাইজ করা এবং বাড়িতে একটু কুসুম গরম পানি ব্যবহার করা এবং গরম চা ব্যবহার করা, ভিটামিন সি সমৃদ্ধ পানীয় খাবেন এবং নিজেকে আপনার অন্যদের চেয়ে একটু আলাদা রাখা, যাতে করে অন্যরাও এই রোগ থেকে আপনার সুরক্ষা পেতে পারে। এবং আমি যেটা বলছিলাম সুষম খাদ্য খাবার ব্যাপারে, ফলের রস খাবার জন্য, আমরা জিঙ্ক ট্যাবলেট দিই, অর্থাৎ একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আমরা সব সময় কিন্তু করোনা কালের প্রথম থেকে এই কথা বলছি, তবে আমি এর সঙ্গে দু একটি কথা বলছি যে আমরা দেখছি যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা দেখছি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা দেখছি। তাতে করে কিন্তু আগামী আসন্ন যে শীতে এই করোনা কিন্তু প্রকোপ বাড়তে পারে, প্রাদুর্ভাব বাড়তে পারে। এই বিষয়ে আমরা সবাইকে চাচ্ছি একটু সচেতন করতে, যাতে করে সবাই সচেতন হলে আমরা এই করোনা মোকাবেলা করতে পারি এবং দেশ যাতে ভয়াবহ আকার দিকে ধাবিত না হয় সে ব্যাপারে আমরা করোনা হেল্পডেস্ক যেমন সবাইকে বলছি, সারা বাংলাদেশের সবাই যাতে এই বিষয়টি অনুধাবন করে, সবার প্রতি আমাদের এই ধরনের একটা আবেদন রইল। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একটি ব্যতিক্রমী মন্তব্য পড়তে চাই, প্রশ্ন না মূলত মন্তব্য, সুমাইয়া ঝিনুকের, রংপুর থেকে। তিনি আমাদের রোজ দেখেন, রোজার সময় থেকে আমাদের দেখেন, ভালো লাগে এবং স্যার ম্যাডামদের দেখলে একরকম মুগ্ধ হন, না দেখলে ভালো লাগে না। আমাদের ট্রিটমেন্টগুলো উনি রীতিমতো লিখে রাখেন, একটা খাতা হয়ে গেছে এবং আপনাদের প্রত্যেককে সালাম জানিয়েছেন। আর একজন দর্শকও আছেন আমাদের সাথে ফোনটিও আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফারহান আজিব। আচ্ছা, বলুন। আমার প্রচন্ড শ্বাসকষ্ট, আমার একটু ঠান্ডা লাগলেই খুব শ্বাসকষ্ট বাড়ে এবং আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার অ্যালার্জির জন্য বুকের ভিতর চুলকায়, গলায় চুলকায়, অনেক চুলকায়, অনেক হাসি আসে। বুঝতে পেরেছি। আপনার বয়স কত বলেন তো? 10 বছর। 10 বছর। এই পর্যন্ত ফারহানের বয়স 10 বছর। ফারহান আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট কলার এই পর্যন্ত যারা ফোন দিয়েছেন। ডাক্তার আবু সাঈদ শিমুল। জি জি, খুবই ধন্যবাদ। আসলে এটা উৎসাহব্যঞ্জক যে সে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন এবং প্রশ্ন করেছে নিজে। আসলে খুবই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তোমাকে। একটু আমরা জিজ্ঞেস করব, তোমার এই যে কাশি অ্যালার্জি কোন সময় বাড়ে, সকালের দিকে বা রাতের দিকে, এই সময় কি বাড়ে একটু? জি, সকালে ঘুম থেকে উঠলে এবং রাতে ওই একটু রাতে ঘুমানো লাগে। আচ্ছা, আর কারো কি এই সমস্যা আছে? তোমার আব্বু, নানা, দাদা, মামা, চাচা এদের কারো কি এই সমস্যা আছে? আমার দাদু এই ধরনের? আচ্ছা, জি, আচ্ছা, জি জি, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে আমাদের একটু মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, প্রথমে আসলে এটা উৎসাহব্যঞ্জক। একটু আগে যে আপনি মন্তব্যটা পড়েছেন সেটা যেমন উৎসাহব্যঞ্জক, এটাও আসলে যে আমাদের আস্থার জায়গা যে একটা ইয়াংগেস্ট কলার আমাদেরকে ফোন দিয়েছে, একটু তাকে কিছু নিয়ম কিন্তু আসলে মানতে হবে। যিনি ফোন দিয়েছে, বিশেষ করে আমরা দেখে যাচ্ছি এই সময় যারা মোবাইল অনেকক্ষণ ধরে ইউজ করলে বা
টিভি দেখলে এগুলোতে কিন্তু একটা ইনডাইরেক্ট ইফেক্ট রয়েছে। কিন্তু দেখা যায় যে রাত জেগে থাকলে সেগুলিতে কিন্তু অ্যালার্জি, অ্যাজমা বাড়ে। অনেকে আবার ফাস্ট ফুড খাচ্ছে, সেটা থেকেও সমস্যা। আর অ্যালার্জি জাতীয় খাবার কি কি খেতে হবে আমরা ইতিমধ্যে অনেকে জেনে নিয়েছি, তবু ওর জন্য আরেকবার বলতে চাচ্ছি যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, বাদাম, পুঁই, সেগুলো তো সবই আসলে মজাদার খাবার। সুতরাং সব আসলে একদমই বাদ দিতে হবে না। একটা যদি তুমি বাবা খাতা যদি লিখতে পারো যে কোনটা খেলে তোমার এটাই সমস্যাটা হচ্ছে, সেটাই বাদ দিলেই চলবে। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুটো বেশি আসলে বাদ দেয়া লাগে না। সুতরাং যেটা বাদ দিলে এটা সমস্যা হবে সেটা খাবে না, বাকিগুলি তো খাওয়া যাবে। এই ক্ষেত্রে কিছু ওষুধ তাকে খেতে হবে। যদি নিশ্চয়ই তার মা বাবা শুনছেন, এই ওষুধ গুলো ইতিমধ্যে আমরা অনেকবারে বলছি। যদি এই মুহূর্তে সর্দি কাশি থেকে থাকে, সে তো সিরাপ যদি খায় তাহলে সিরাপ ফেক্সো এটা 2 চামচ সকালে, 2 চামচ রাতে একটু খাবে। আর টোফেন সিরাপটা 1.5 চামচ করে 2 বার খাবে। যদি দেখা যায় এটা অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তাহলে সাথে মোনাস খেতে পারে। কিন্তু 5 মিলিগ্রাম এটা চুষে খাওয়া ট্যাবলেট খুব সুন্দর, সে রাতের বেলা খেতে পারে। যদি দেখা যায় যে এই মুহূর্তে তার শ্বাসকষ্টটা আসলে খুব বেশি, তাহলে ইনহেলার একটু ব্যবহার করা যায়। আর আমরা করোনাকালীন সময় নেবুলাইজার ব্যবহার করতে মানা করছি, তবে সে যদি নিজে নিতে পারে, নিজে আলাদা করে রুমে, তাহলে নেবুলাইজারটা ব্যবহার করতে পারে। আসলে উন্ডেল প্লাস দিয়ে সকালে, দুপুরে, রাতে যদি 5 থেকে 7 দিন দেয়া যায়, দেখা যায় খুব ভালো কাজ করে, ইমিডিয়েট রিলিফ হবে। সেটা যদি সম্ভব না হয়, অ্যাজমাসল ইনহেলার এটা সকালে, বিকেল এবং রাতে 2 পাফ করে দিবে। এক্ষেত্রে প্লাস্টিকের কিছু আমরা বলি রেসপো চেম্বার পাওয়া যায়, বাচ্চাদের জন্য খুব ভালো। একটা চাপ দেওয়ার পর সে 10 থেকে 15 বার স্বাভাবিকভাবে শ্বাস নেবে। এটা একবার নেওয়ার পর 1 মিনিট গ্যাপ দিয়ে আবার নেবে। এই ওষুধগুলো নিলেই কিন্তু ভালো থাকবে। যাদের এইসবে একদমই কাজ করছেন, দেখা যাচ্ছে এত ওষুধ নেওয়ার পরও, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেক্সিট্রল, এটা বাচ্চাদের জন্য 125 মাইক্রোগ্রাম, এটা এই ইনহেলারটাও একটু লাগবে তার, সকালে 2 পাফ, রাতে 2 পাফ। এটা পুরো শীতকাল বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি এটা একটু গ্রহণ করা যায়। আর অ্যাজমাসল যেটা বললাম, সেটা 7 থেকে 10 দিন গ্রহণ করলে হবে। এই ওষুধগুলো এবং নিয়মগুলি মানলে ইনশাআল্লাহ তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল, এবং ফারহানকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রেখে। নিশ্চয়ই ফারহানের বাবা মা অনুপ্রাণিত করেছে তাকে ফোন করতে, তাদের প্রতিও কৃতজ্ঞতা। সুলতানা জাকি আমাদের লিখছেন, তার বয়স 29, কিছুদিন আগে তার ইউরিনের প্রবলেম হয়, তিনি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার পর ভালো হয়, কিন্তু তার এখন সমস্যা হচ্ছে ওই মেডিসিনটা খাওয়ার পর থেকে তার ব্রেস্ট আজ 1 মাস হয় অনেক ব্যথা করে। তিনি এ নিয়ে খুব টেনশনে আছেন, তিনি আনম্যারিড, সমাধান চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। ওষুধটার নাম তো আমাদেরকে বলেনি, আসলে কি ওষুধ খেয়েছেন, কেন এটা হচ্ছে। সাধারণত কোনো অ্যান্টিবায়োটিকে তো এই ধরনের প্রবলেম খুব একটা হওয়ার কথা না। এখন এটি এর পরেও ওনার আসলে পারসিস্ট করে কিনা, বাট অ্যান্টিবায়োটিকের এফেক্ট হলে তো এটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে চলেও যাওয়ার কথা। এখন যদি দেখা যায় নেক্সট মান্থেও এরকম, এবং স্পেশালি মিনিস্ট্রেশনের পরেও যদি এই প্রবলেমটা থাকে, এবং ডিউরিং মিনিস্ট্রেশন বা তার আগে দিয়ে যদি প্রবলেমটা বাড়ে, তাহলে কিন্তু এটা অন্য একটি দিকে যায়। অর্থাৎ সেই জিনিসগুলো আসলে এখানে ইভালুয়েশন দরকার আছে। আমি বলবো যে একটু ধৈর্য ধরা, নিজেদেরকে ফলো আপ করা। অ্যান্টিবায়োটিক যেহেতু খেয়েছেন, সেটির কারণে যদি আপনার কাছেও মনে হয় যেটি হয়েছে, তাহলে সেটি হবে সাময়িক। তবে এই মুহূর্তে আপনি যেটি করতে পারেন, ব্যথা যদি খুব বেশি হয়, সিম্পল প্যারাসিটামল, এর বাইরে আসলে এর চেয়ে বড় কোনো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং ক্যাপসুল জেল, যেটা ইক্যাপ নামে বাজারে পাওয়া যায়, 400 মাইক্রোগ্রাম, সেটা যদি একটা করে 2 বেলা খান, তাহলে আপনার জন্য ভালো হবে। একটু নিজেকে ফলো আপ করুন, ব্রেস্ট গুলোকে একটু, আমরা বলি যে যদি বেশি পেইন হয় তাহলে হচ্ছে একটু হট কম্প্রেশন দেওয়ার জন্য, এবং প্রপার সাপোর্ট যদি দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর ঝামেলা থাকে না। আর গতকালকেও বলেছিলাম, আজকেও আরেকবার মনে করে দিতে চাই, যারাই এখন রিপ্রোডাক্টিভ এজের আমাদের মহিলারা আছে, 18 থেকে একেবারে মেনোপজ বা তারপর পর্যন্ত, তারা যেন মাসে একবার তাদের ব্রেস্টটা সেলফ এক্সামিনেশন করেন। গোসল করার সময় যখন সাবানটি লাগান, তখন দেখবেন কোনো চাকা অনুভব করেন কিনা। যদি কোনো চাকা অনুভব করেন, এখানে লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, এখানে কুসংস্কারের কিছু নেই। শুধু আপনার একটু আর্লি ডায়াগনোসিস আপনাকে কিন্তু মৃত্যুর মুখ থেকে, ক্যান্সারের হাত থেকে বাঁচাবে। অতএব সেই জায়গাটায় আমাদের মা বোন যারা আছে, একটু সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আরিফুর রহমান বলছি। জি আরিফ সাহেব, আমি আজকে প্রায়, আমার বয়স 48 বছর। জি। আমি আজকে প্রায় 12 বছর ধরে ডায়াবেটিস রোগী। জি। বর্তমানে আমি 3টা কমেট খাই, সকালে, দুপুরে, রাত্রে। আর সকালে খালি পেটে 1.5টা কমপ্লিট, এবং রাত্রে খালি পেটে 1টা কমপ্লিট খাই। তাছাড়া অ্যাটোবা খাই, এবং প্রেসারের একটা ওষুধ খাই, এনজিওলক 50। আচ্ছা। হ্যাঁ, এখন আমার সমস্যা হচ্ছে যে আমার ডায়াবেটিসটা খালি পেটে একেবারে 5.2 এরকম থাকে, কিন্তু সকালে নাস্তার পরে আমার প্রায় 12-13 হয়ে যায়।
হ্যাঁ, এরকম সমস্যা বিকালেও ঠিক একই অবস্থা, খালি পেটে কম থাকে, কিন্তু খাবার 2 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে এটা ডবলের চেয়ে বেশি হয়ে যায়। আমি কিন্তু পরিমিত খাই, বেশি খাই না। প্লাস এই ওজনটা আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, ওজন কত বললেন? ওজন হচ্ছে 50 কেজি। 50 কেজি। হ্যাঁ, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। ওজনটা আমার দিন দিন কেন একটু কমতেছে মনে হয়। আগে 52, 54, 55 এরকম, 52 এখন ওজন 50 কমছে। আচ্ছা, জি, জি। সেক্ষেত্রে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার শরীরে অন্য কোনো ইনফেকশন বা কিছু আছে কিনা? না, অন্য কোনো ইনফেকশন নাই। দীর্ঘমেয়াদী কোনো কিছু, কোনো রোগে ভুগছেন কিনা আপনি? আর না, আর কোনো রোগে ভুগছি না, শুধু কাশি আছে, শুষ্ক কাশি, আমার প্রায় শুষ্ক কাশি। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান। জি, আমি শুধু একটি প্রশ্ন করবো যে উনি হাঁটাহাঁটি করলে বুকে কোনো চাপ বা ভার লাগে কিনা, পরিশ্রম করলে? না না, এরকম কোনো চাপ লাগে না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার দৃঢ় বিশ্বাস আপনি হার্টের রোগ থেকে ভালো আছেন, যেহেতু হাঁটাহাঁটি করলে আপনি কোনো বড় কোনো সমস্যা হচ্ছে না। তবে নানা ধরনের ডায়াবেটিস থেকে আপনার যে ডায়াবেটিস একটু ভিন্ন ধরনের, অর্থাৎ খালি পেটে আপনার ভালো থাকে রক্তের শর্করা, কিন্তু খাওয়ার পরে মাত্রা বেশি, আমরা বলি পোস্ট প্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ আপনার খাবার পরে শুধু রক্তের শর্করা বেড়ে যাচ্ছে, এটিও কিন্তু এক ধরনের ডায়াবেটিস। এর জন্য আমরা একটি ভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, যেমন নমোপিল, অর্থাৎ নোপিল। আমরা সাধারণত বলি যে বেলা আপনি যদি কম খান সেক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করি না। নমোপিল আপনি 1 মিলিগ্রাম, এটি শুধু যে বেলা আপনি বেশি খাবেন সেই বেলা ব্যবহার করে, যদি 3 বেলা খেতে পারেন সেক্ষেত্রে আমরা বলবো যে অন্য ওষুধটি আপনি বাদ দিয়ে নমোপিল 1 মিলিগ্রাম করে আপাতত প্রতিদিন দুপুরে একটি করে খান 1 মিলিগ্রাম। এটি করে আপনি দেখেন যে আপনার আসলে খাবার পরে কেমন থাকে। যদি দেখেন যে না খাবার পরে এটি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 বেলায় কিন্তু 0.5 করে ব্যবহার করতে পারি। অথবা যদি অন্য একটি ওষুধ বদল করে নমোপিল, এটি শুধু পোস্ট প্রান্ডিয়াল, অর্থাৎ খাবার পরে যাদের ডায়াবেটিস বেশি থাকে, রক্তের শর্করা বেশি থাকে, তাদেরকে এই ধরনের ওষুধটি বেশি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা আবারও বলছি নোপিল, অর্থাৎ বেশি খেলে আমরা এই ওষুধটি ব্যবহার করতে থাকি। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ হবে বিশ্বাস করি। আরেকটি বিষয়, যদি পেটের মেটফরমিন কিন্তু খুব ভালো ওষুধ, কিন্তু এটি কিন্তু আপনার কারো কারো ক্ষুধা বর্ধক হিসেবে কাজ করে এবং কারো কারো পেটের একটু অ্যাসিডিটি করতে পারে। তবে ওষুধটি খুবই ভালো, এটি করবেন। অন্য ওষুধটি বদলে আপনি নমোপিল ওষুধটি যদি গ্রহণ করেন তাহলে আপনি বেশি উপকার পাবেন। আপনার যে ধরনের ডায়াবেটিস সেটি অত্যন্ত কার্যকর হবে। আমার বিশ্বাস আপনি ওষুধটি ব্যবহার করবেন এবং আপনি অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি মনে থাকে বিলাল হোসেন আমাদের নিয়মিত তার স্ত্রীর আপডেট জানাচ্ছিলেন, আজ তিনি লিখেছেন এখন তার সমস্যা হচ্ছে মাসের 6 তারিখে তার পিরিয়ড বন্ধ হয়ে আবার 16 তারিখে শুরু হয়েছে, 19 তারিখে বন্ধ হয়েছে। জ্বরেতে ইনফেকশন ছিল, ক্লিনডেক্স এবং অর্নিট খাওয়ার পরামর্শ এর আগে দেওয়া হয়েছিল। দুর্গন্ধযুক্ত ঘোলাটে সাদা স্রাব বের হচ্ছে। তার হাতের উপরের বিভিন্ন জায়গায় কালো কালো শক্ত দাগ দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। তার স্ত্রীর বয়স 21, তাদের একটি মাত্র সন্তান রয়েছে। আমরা সরাসরি চলে যেতে চাই ডাক্তার শারমিন আব্বাসীর কাছে। বিলাল ভাই যে প্রশ্নটি করেছেন, এর আগে ওনার প্রশ্ন আমি অনেকবার উত্তর দিয়েছি, সেই একেবারে আমাদের প্রথম থেকে শুরু করে অনেকবার। এখন আমি কিন্তু বারবার একটা কথা বলি যে এই যে মহিলাদের যে ইনফেকশন গুলো হয়, সেই ইনফেকশন গুলোর কারণগুলো কিন্তু আমাদেরকে আমরা যদি কারণগুলো বারবার আমাদের জীবনে ঘটাই তাহলে কিন্তু হবে না। যেমন আমরা বলি প্রচুর পরিমাণে পানি খাওয়ার কথা, শাকসবজি খাওয়ার কথা, ফ্রুটস খাওয়ার কথা, কনস্টিপেশন প্রিভেন্ট করার কথা, সেক্সুয়াল হাইজিন মেনটেন করার কথা। এই জায়গাগুলো যদি আমাদের মারা বোনরা যারা আছেন তারা যদি ঠিকভাবে রক্ষা না করতে পারেন তাহলে কিন্তু ইনফেকশন যতই আপনি স্ট্রং অ্যান্টিবায়োটিক খান না কেন আপনার হতে থাকবে। তো সেক্ষেত্রে ওনাকে আমি আবারও বলবো, যেহেতু পেটে ব্যথা এই মুহূর্তে বেশি হচ্ছে, একটু অ্যালজিন ট্যাবলেটটা আপনি খেতে পারেন 2 করে 3 বেলা 5 দিন। এটা খেলে ব্যথা অনেকটা কমবে। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ব্যবহার করুন। আমি যে জায়গাগুলোর কথা বললাম, যে কারণগুলোতে এগুলো ঘুরে ফিরে বারবার হয়, সেই নিয়মগুলো আপনি মানার চেষ্টা করুন। এবং গাইনোমিক্স বিটি, এটি বাজারে পাওয়া যায়, এক ধরনের সাপোজিটরি, মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয়। প্রতি রাতে একটি করে ব্যবহার করবেন 14 রাত। তো এই 14 রাত যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স বন্ধ থাকে। তো এইভাবে করে নিয়ম কানুন মানলে আমার ধারণা অনেক ভালো থাকবে। আর যে প্রবলেম হচ্ছে তাহলে এরকম অনেকেরই প্রবলেম হয়, তবে কালো কালো ছোট ছোট দাগ হলে একটু ডাক্তারকে দেখে চিকিৎসা নিতে হবে। তার সময় কিছু ব্রিদিং ডিসঅর্ডারের কারণে এই সমস্যা দেখা দেয় আমাদের মেয়েদের। এখন এটি কেন দেখা যাচ্ছে কি আসলে চিন্তার বিষয়। আমি বলবো কাছের একজন মেডিসিন বিশেষজ্ঞকে অথবা স্পেশালিস্ট কাউকে দেখিয়ে নিলে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, খুব কমন একটি প্রশ্ন আছে, যদিও সানজানা আফরিন তার বাবার জন্য এটি করেছেন।
তার বয়স 49 বছর এবং তার হার্টে দুটো রিং পরানো আছে। সিঁড়ি ভাঙলে কোনো সমস্যা হবে কিনা জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রশ্নটি যাদের রিং পরায় অথবা যারা হার্টের রোগী তারা সবাই আমাদেরকে জানতে চান, কারণ অনেকে কিন্তু বাসায় লিফট থাকে না বা অনেকের বাসা হয়তো উপরের তলায়, তারা জানতে চান যে প্রতিদিন কয়বার তারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন। আমরা বলি কি, আসলে সাধারণত আমরা যাদের হৃদরোগ নেই বা হৃদরোগ এখনো পরিণত পর্যায়ে আসেনি, আমরা সিঁড়ি ভাঙলে কোনো কষ্ট যদি না হয় অথবা সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কমে যায় যদি সিঁড়ি ভেঙে হাঁটাচলা করতে পারে। এটা একটি কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, এটি খুবই উত্তম ব্যায়াম। এবং আমরা বলি যে ওজন কমে যায়, ক্ষুধা বাড়ে এবং দেখা যায় যে ফুসফুসের ব্যায়াম হয় এবং এক ধরনের এনার্জি পায়। কিন্তু যদি তিনি উপরে হাঁটতে যে বুকের চাপ হয়, ভার হয়, আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জিনা, সেক্ষেত্রে আমরা এই ধরনের সিঁড়ি ভাঙাকে একটু নিরুৎসাহিত করি। সেক্ষেত্রে আমরা বলি সমতল ভূমিতে হাঁটা অনেক ভালো। আরেকটি হলো সিঁড়িতে বারবার যদি কেউ ওঠানামা করে অস্থি সন্ধির সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী, কিন্তু এছাড়া অন্য কোনো যদি ওজন যদি ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে বড় কোনো সমস্যা নাও হতে পারে। তবে আমাদের দিকে কার্ডিওভাস্কুলার দিক দিয়ে আমরা সিঁড়ি ভাঙার চেয়ে সমতল ভূমি হাঁটাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা বলি যতটা আপনি হাঁটতে পারেন, হাঁটতে হাঁটতে যখন বুকে চাপ হবে থেমে যাবেন। এভাবে আস্তে আস্তে করে আপনার কিন্তু এক ধরনের ন্যাচারাল বাইপাস হয়, যেটা আমরা সবসময় বলি। আপনি সিঁড়ি ভাঙাটাকে আমরা বলি ট্রেডমিল এক্সারসাইজ, আমরা যেটা বাড়িতে মেশিনে পরীক্ষাগুলো করি অনেকটা সেরকম। সেটি আস্তে আস্তে উপরে উঠে গতি বাড়ে, আপনি করতে পারলে ক্ষতি নাই। কিন্তু যদি বুকের চাপ হয়, ভার হয়, সেক্ষেত্রে আমরা বলবো সিঁড়ি ভাঙা না ভেঙে আমরা সমতল ভূমিতে হাঁটাটাকে বেশি প্রাধান্য দিব। আশা করি তিনি বুঝতে পেরেছেন। আর অন্যান্য যে নিয়মকানুনগুলো আছে সেটি মেনে চলবেন এবং খাদ্য তালিকার সাথে এই হাঁটাহাঁটির অভ্যাস আপনি চালিয়ে যেতে পারেন। আপনার কোনো ভয়ের কারণে আপনি নিশ্চিন্তে ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। সাবিনা ইয়াসমিন আমাদের লিখছেন তার ছেলের বয়স 1.5 বছর, ও খাওয়া দাওয়া করে না, পানিও খায় না, খেলাধুলা কম করে, ওর ওজন কম, ও কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়, এখনও ঠান্ডা লেগে আছে, ও যে খায় না সেটার সমাধান কি? বুঝেই যাচ্ছে খুব উদ্বিগ্ন একজন মা আমাদের প্রশ্ন করছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে উদ্বিগ্ন বা এরকম হওয়ারই কথা, যেটা বাচ্চা যদি না খেয়ে থাকে আসলে একটু দেখতে হবে। আসলে যদি আপনি বাচ্চার ওজনটা আমাদেরকে বলতেন, আমরা আরেকটু সুনির্দিষ্ট ভাবে বলে দিতে পারতাম যে তার ওজনটা এই মুহূর্তে ঠিক আছে কিনা। যে একদমই খায় না বা খেলাধুলা করেন, চুপচাপ থাকে, তাকে কিছু আসলে আমরা তো উপদেশ খাওয়ার ব্যাপারে দিব, কিন্তু কিছু ইভালুয়েশনের আসলে কিন্তু দরকার রয়েছে। কোনো রক্তের কোনো সমস্যা আছে কিনা, জন্মগতভাবে হৃদরোগ আছে কিনা, সেটা কিন্তু একটু দেখতে হবে। সেজন্য শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন, কিছু পরীক্ষা করতে হবে। যে সিবিসি যেটা আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে কিছুটা সমস্যার সমাধান হবে। সেই সাথে বুকের একটা এক্সরে এবং ইকো, এইগুলি যদি একটু করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর কোনোটা আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে যেটা করবেন, এই বয়সে অনেকে যেটা করে থাকে বারবার বুকের দুধ দিতেই থাকে, 1-1.5 ঘন্টা পর পর কিছুক্ষণ পর পর খাওয়াতে থাকেন, তাহলে যেটা হয় যে এই বয়সের বাচ্চার কিন্তু অতটুকু বেড়ে ওঠে না। সেই জন্য যেটা করবেন, একটু আমরা কিন্তু এগুলো অনেকবারই বলেছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াতে এবং শক্ত খাবারটা অন্তত পুরো বাটি, অর্থাৎ 250 ml এর বাটি 3 বার খাওয়াবেন, ঘন ঘন খাওয়াবেন না। যখন ভারী খাওয়াটা দিবেন, অর্থাৎ সলিড খাবারটা, তার 3 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার দিবেন, অর্থাৎ দুধ, বিস্কিট বা অন্য কোনো কিছুই দিবেন না। এগুলো যদি একটু আপনি মেনটেন করে থাকেন খুব ভালো। এছাড়া আপনি সিরাপ খাওয়াতে পারেন, যে বিকোজিন আই, সেটা যদি দুপুরে 1 চামচ করে একবার খান। আর ভিটামিন ডি এর কিন্তু বাচ্চাদের অনেক অভাব রয়েছে, সকালবেলা একটু রোদে দেন। আর ড্যাফ্রল, এই সিরাপটা 1/2 চামচ করে 2-3 মাস খাওয়ান। আর যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে যদি আমাদেরকে একটু জানাতে পারেন, আমরা আরো বিস্তারিত আপনাকে পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। সুমাইয়া ঝিনুক, দুঃখিত, আহির তাবাসসুম লিখছে তার এক কাজিনের জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করে লাইন পাচ্ছেন না তিনি। তার কাজিনের বয়স 30 বছর, এই মুহূর্তে কনসিভ করেছেন 1.5 মাস। এর আগে কনসিভ করেছিলেন কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। ডাক্তারের বাসা বেশ দূরে, চাইলে এখন ডাক্তারের কাছে যেতে পারছেন না। কি করণীয় আর কি তাদের এই মুহূর্তে সাবধান থাকা উচিত? ডাক্তার শারমিন আব্বাসী। 20 সেকেন্ড নাকি সময় দিবেন? সুপার, 1 মিনিট সময়। যে ওনাকে রেস্ট, কারণ আগে যাদের মিসক্যারেজ থাকে তাদেরকে রেস্ট দিতে হয়, রেস্টের কোনো বিকল্প নাই, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে সুষম খাবার। তৃতীয় কথা, বারবারই একই কথা বলি, তলপেটে চাপ পড়ে এই কাজগুলো করা যায় না। পেশাবে ইনফেকশন হলে আমাদেরকে চাপ দিয়ে পেশাব করতে হয়, কনস্টিপেশন হলে আমাদেরকে চাপ দিয়ে করতে হয়। তলপেটে চাপ হয় এমন কিছু করা যাবে না। একেবারেই সেক্সুয়াল ইন্টারকোর্স বন্ধ রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা অ্যালাউ না করি।
এবং সবচেয়ে বড় কথা কিছু প্রজেস্টেরন সাপোর্ট নিতে হয়। ক্যাপসুল মাইক্রোটেস্টার খেতে পারেন আপনি 100 মিলিগ্রাম একটা করে 2 বেলা, এবং আপনাকে আমরা একটু ইনজেকশন দিতে চাই, ইনজেকশন ক্যাপ্রোজেনটা, এটা 12 সপ্তাহ পর্যন্ত যদি আপনি নেন ভালো হবে, 2 অ্যাম্পুল করে মাংসপেশিতে প্রতি সপ্তাহে। তো এক্ষেত্রে নিয়মগুলো যদি মানেন, ভারী কাজ না করা, কোমর বেন্ডিং না করা, সুষম খাদ্য খাওয়া, তলপেটে চাপ না দেওয়া এবং ওষুধ, এগুলো আপনাকে ভালো রাখবে। এবং আপনি এখন আল্ট্রাসাউন্ড করেছেন কিনা এটি কিন্তু করে নিতে হবে, কারণ বাচ্চার হার্টবিট এসেছে কিনা এটা দেখে নেওয়ার বিষয় আছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান এবং ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাদের তিনজনকেই। একজন দর্শক আজ রংপুর থেকে যে ফিডব্যাকটি দিয়েছেন, এটা আমাদের প্রতিদিনকার উপলব্ধি। চলতে ফিরতে পথে ঘাটে যখনই যার সাথে দেখা হচ্ছে একই কথা বলছেন, আমাদের সার্থকতার থেকে আমাদের অর্জন হচ্ছে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন। দর্শক, এই আস্থা বজায় থাকবে আমাদের উপর, এটাই প্রত্যাশা করি। আর আজকে এই আয়োজন থেকে এখানেই বিদায় নিতে চাই। আপনাদের প্রতি প্রতিদিনের মতো একটাই আহ্বান, দয়া করে একটু সচেতন হবেন, হাত জীবাণুমুক্ত রাখবেন। নিজের জীবনে যে কোনো কাজ করবার সময়, অন্তত পক্ষে ঘরের বাইরে যখন যাচ্ছেন, পারস্পরিক আলাপচারিতার সময় মাস্ক যাতে মুখে থাকে, এটা হয়তো এই যাত্রায় আমাদের সবাইকে নিরাপদ রাখবে। শুভরাত্রি।